হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 8-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আগের দিনে 8 নম্বর সেটের আনসারগুলো দেখিয়ে নিয়েছিলাম। আজকে আমরা 9 নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে মালদা জেলা স্কুল অ্যান্ড সংস্কৃত কলেজের স্কুল, এই দুটো স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নেব। ফিজিক্যাল সায়েন্স আমরা প্রথম পার্ট দেখতে পাচ্ছি। এখানে এমসিকিউ দেখো, প্রথম দেওয়া হয়েছে সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক কী হয়? বেশি হয়। যখন জলের মধ্যে কোনো অপদ্রব মেশানো হয় তখন সেখানে স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যাবে। মানে 100 ডিগ্রিতে জল ফুটে, নুন মেশালে সেখানে স্ফুটনাঙ্ক 100 থেকে বেশি হয়ে যাবে, হয়তো 110 বা তার বেশি কিন্তু হয়ে যায়। মিথেন গ্যাসের দহন একটি কি? এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়, মানে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। টেক্সট বুকে দেখবে দেওয়া হয়েছে, ওকে। তাপমোচী, তাপগ্রাহী প্রথম পেজে কিন্তু দেওয়া হয়েছে। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেখানে তাপ কিন্তু শোষিত হয়, মানে মিশ্রণের উষ্ণতা কমে যায়, তাহলে এটা তাপগ্রাহী ভৌত পরিবর্তন। এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন না, এটা ভৌত পরিবর্তন, মনে রাখবে কেমন। অনেক সময় উদাহরণ জিজ্ঞাসা করে, তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও, তখন এটা লিখতে হবে। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, এখানে বজ্রপাত আনসার হবে। 5 প্রশ্ন, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ লাগে? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ক্যালোরি, তাই না? 1 ক্যালোরির সংজ্ঞাতে আমরা পড়েছিলাম 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে, তাহলে এটা 1 ক্যালোরি। সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? বিকিরণ পদ্ধতিতে তাপ আসে, তাই না? নেক্সট, এখানে গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয়, গ্যালভানাইজেশন মানে হচ্ছে দস্তা লেপন, তাহলে দস্তা বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, ZN, ওকে, বাংলাতে দস্তা বলে। গলিত সোডিয়াম ক্লোরাইডের যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয়, এখানে সোডিয়ামটা নিষ্কাশিত হবে, বাদ বাকি আয়রনের নিষ্কাশন সম্ভব নয়, ক্যালসিয়ামও সম্ভব নয়, ম্যাগনেসিয়ামও সম্ভব নয়, কোনোটাই কিন্তু সম্ভব নয়। এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া হয়েছে, কোনটা নিষ্কাশন করা সম্ভব দিতে হতো, কোনটা সম্ভব, তখন সোডিয়ামটা আনসার হতো, ওকে। পরের প্রশ্ন, বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয়? বজ্রপাতের সময় এখানে খোলা বারান্দায় থাকা কখনোই কিন্তু উচিত নয়, ওকে, এটা। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এমসিকিউ এর শেষ প্রশ্ন, কোন প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে সর্বাধিক আয়ন উৎপন্ন করে? আমাকে দেখতে হবে কোনটা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে H3PO4 ফসফরিক অ্যাসিড হবে এখানে আনসার। শূন্যস্থান পূরণ, তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলের আয়তন কী হবে? বেড়ে যায়। এই জন্য মূর্তি ছাঁচে ফেলে, গলিত পিতল ফেলে সেখানে ভালো মানে সুন্দর নকশা কিন্তু বের করা সম্ভব। উষ্ণতা বাড়লে অণুদের কি বেড়ে যায়? গতিবেগ বেড়ে যায়, ফলে রাসায়নিক বিক্রিয়া কিন্তু দ্রুত ঘটে। তার এখানে বেগ বা গতিবেগ লিখতে পারো, গতিবেগ লেখা যায় বা বেগ লেখা যায়। ব্যাটারির ধনাত্মক প্রান্ত মানে প্লাস প্রান্তর সঙ্গে কি যুক্ত থাকবে? অ্যানোড, কেমন? অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোড হচ্ছে মাইনাসের সঙ্গে যুক্ত থাকে, যেটা ঋণাত্মক তড়িৎদ্বার। সত্য মিথ্যা, পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। ঠিকই দেওয়া হয়েছে, পরিবহনে কখনো স্থানচ্যুতি ঘটবে না, কিন্তু পরিচলনে স্থানচ্যুতি ঘটে, মানে কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় পরিচলনে, কিন্তু পরিবহনে যায় না। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় না, জারক দ্রব্য মানে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে, উল্টো দিয়েছে, মানে এখানে বিজারকের জিনিসটা দিয়েছে, তাহলে এটা মিথ্যা। বজ্রপাতের সময় উঁচু গাছে নিচে থাকা উচিত, কখনোই থাকা উচিত নয়, কারণ উঁচু গাছেই সাধারণত, যেমন তাল গাছ, সেগুলোতে বাজ পড়ে বেশি বা বজ্রপাত ঘটে। 4-1, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্যটি কি? লিখবে এখানে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় ও রোধ খুব বেশি হয়, কেমন? গলনাঙ্ক খুব কম ও রোধ বা রোধাঙ্ক খুব বেশি হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন, মোর্চের সংকেত লেখো। লিখবে মোর্চে হলো জলযুক্ত ফেরিক অক্সাইড, বা এরকমভাবে লিখতে পারো মোর্চে হলো শোধক, দন্ত সয়কা দ ক, কেমন? শোধক ফেরিক অক্সাইড। ব্র্যাকেটে সংকেত দেবে Fe2O3.NH2O, N মানে জলের অনুসংখ্যা, যা নির্দিষ্ট নয়। নেক্সট, সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি ব্যবহার করবে? যার প্রলেপ আমরা দিই সেটাকে অ্যানোডে রাখতে হয়, তাহলে সোনার মানে বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোডে রাখবো, আর অ্যানোডে যেটা থাকবে সেটার একটা দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। তাহলে সোনার একটা দ্রাব্য লবণ, সেটার নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, এটাকে আমরা
যখনই সোনার প্রলেপ দেবো কোনো কিছুতে তখন এটাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয়। লীন তাপ কাকে বলে? আগের সেটে আমরা পেয়েছিলাম পেজ নাম্বার 35, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, অনুঘটক কাকে বলে? টেক্সট বুকে একদমই সহজ করে দেওয়া হয়েছে। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের অনুঘটক বা ক্যাটালিস্ট বলে, যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। চাইলে তোমরা এটাও লিখতে পারো, কেমন, অনুঘটক, এখান থেকে শুরু করে অনুঘটক বলে। আর যে কোনো একটা উদাহরণ দেবে, যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এত পুরো লেখার দরকার নেই, শুধু অনুঘটক বলে পর্যন্ত লিখবে আর উদাহরণ দেবে MnO2। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? বিশুদ্ধ জলে আয়নের সংখ্যা এতই কম যে তা তড়িতের সুপরিবাহী নয়। তড়িৎ বিশ্লেষণ করতে হলে তাই জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতেই হবে। এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিংবা সামান্য অ্যাসিড, যেমন H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড মেশাতে হয়। এরা তীব্র তড়িৎ বিশ্লেষক, তাই এগুলো মেশালে দ্রবণে আয়নের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হয়। এরপরে 5 দাগের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম জলকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে কত ক্যালোরি তাপ প্রয়োজন হয়? এখানে দেখো খাতার মধ্যে আমি এই জিনিসটা করে দিয়েছি। জলের ভর 20 গ্রাম, জলের আপেক্ষিক তাপ তোমরা জানো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা কত বাড়াবো? 10 থেকে 50-এ নিয়ে যাব, তাহলে বাড়াবো কত? 50 থেকে 10 বিয়োগ করলে 40। প্রয়োজনীয় তাপের সূত্র জানো, H মানে হচ্ছে MS ডেল্টা T, M ভর হচ্ছে 20, আপেক্ষিক তাপ S হচ্ছে জলের 1, উষ্ণতা বাড়াবো কত? 40, গুণ করবে 20 কে 20, তার সঙ্গে 40 গুণ করো, তাহলে 800 ক্যালোরি। এটা হবে এই প্রশ্নের আনসার। আর এখানে আরও একটা প্রশ্ন দিয়েছে, মানে খুব সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে? একদমই সহজ। তোমরা বরফ গলনের লীন তাপ জানো 80 ক্যালোরি পার গ্রাম। মানে কি, 1 গ্রাম 0 ডিগ্রির বরফকে ওই 0 ডিগ্রিরই 1 গ্রাম জলে পরিণত হতে কি লাগে? 80 ক্যালোরি করে তাপ লাগে। 1 গ্রামে 80 ক্যালোরি। তাহলে আমি এখানে কত গ্রাম বরফকে গলাবো? 20 গ্রাম। 1 গ্রামে যদি 80 ক্যালোরি তাপ লাগে, 20 গ্রামে কত লাগবে? 20 দিয়ে গুণ করবো, তাহলে 1600 ক্যালোরি তাপ লাগবে। এটা হবে আনসার। এরপরে 6 দাগের প্রশ্নগুলো আনসার দেখে নাও। প্রথমে দেওয়া হয়েছে 2Fe3+ প্লাস SN2+, এখানে তৈরি হচ্ছে 2Fe2+ প্লাস SN4 4 পজিটিভ। এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটেছে দেখাতে হবে। আমি এখানে আগে একটা দেখিয়ে দিই। আমি বলেছিলাম যে যেখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে জারণ, আর ইলেকট্রন যোগ হওয়া মানে বিজারণ। আরও সহজ করে দিয়েছিলাম, তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, দেখবে খুব সহজভাবে চ্যাপ্টার 2.3 এবং 2.4 বোর্ডে আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। ক্লাসগুলো দেখলেই তোমরা যে কোনো প্রশ্নের আনসার কিন্তু করতে পারবে। ওকে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস 8-এর সায়েন্সের প্লেলিস্ট পেয়ে যাবে, পরিবেশের প্লেলিস্ট, সেখান থেকে দেখে নিও। আমি বলেছিলাম প্লাস বেড়ে যাওয়া মানে জারণ। এখানে SN2+ থেকে 4+ হলো, প্লাস বেড়ে গেল মানে এটা জারণ। আর এইখানে এই যে জিনিসটা ঘটেছে দেখো, প্লাস কমে গেছে, সেটা মানে হচ্ছে বিজারণ। ওকে, তাহলে প্রথমে তোমরা এই বিক্রিয়াটা লিখবে। বিক্রিয়াটা লেখার পর রায়মার্টিনের 224 পাতা চলে যাও। এই জায়গাটা লেখার দরকার নেই, তার কারণ আমাদের তো আর এরকমভাবে দেয়নি, তাহলে আমাদের এই জায়গাটা বাদ দেবে। কেমন, নিয়ে শুধু এখানে 2Fe3+, যেমন এই বিক্রিয়াটা আছে, বিক্রিয়াটা লিখবে। Fe3+ থেকে Fe2+, যেটা সেটা বিজারণ লিখবে। আর SN2+ থেকে SN4+, সেটাতে জারণ লিখবে। লেখার পরে তোমরা কি করবে, উপরগুলো সব বাদ চলে গেল, যেটা বললাম সমীকরণটা সেরকমভাবে লিখবে। নিয়ে এখানে লিখবে যে এই বিক্রিয়াটিতে কেবল ধনাত্মক আধানযুক্ত আয়নগুলির আধানের পরিবর্তন ঘটে। 2Fe3+ দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, নিয়ে 2Fe2+ হয়েছে, ব্র্যাকেটে বিজারণ লিখবে। SN2+ দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে SN4+ তৈরি হয়েছে, ব্র্যাকেটে জারণ লিখবে। এখানে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে নিয়ে যে Fe2+ বিজারিত হয়েছে, অর্থাৎ Fe3+ জারক পদার্থ। আবার SN2+ ইলেকট্রন বর্জন করে মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে SN4+ জারিত হয়েছে, তার জন্য SN2+ বিজারক পদার্থ। অর্থাৎ এক্ষেত্রে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটেছে। ওকে, পরের প্রশ্ন, তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করার একটি পদ্ধতি বর্ণনা করো। লিখতে পারো, কখনো কখনো বৈদ্যুতিক সুইচ চাপতে গিয়ে ছোট তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হতে দেখা যায়। আবার লিখবে যে রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়েছে তাকে পেন্টোগ্রাফ বলে। চলার সময় গাড়িতে ঝাঁকুনি হলে পেন্টোগ্রাফ সেই উপরে তার থেকে একটু ছাড়িয়ে যায়, তখনই এই জোরালো আলো দেখা যায়। এটিও হলো এক ধরনের তড়িৎ স্ফুলিঙ্গ। ওকে,
নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পারঅক্সাইডে MnO2 গুঁড়ো যোগ করার সময় MnO2 বড় টুকরো না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো কোনটি দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনের বুদবুদ বেরোবে? লিখবে MnO2 বড় টুকরোর চেয়ে সমান ওজনের সূক্ষ্ম গুঁড়োর ক্ষেত্রফল অনেক বেশি হয়, ফলে MnO2 এর বেশি সংখ্যক অণু বা পরমাণু বিক্রিয়ার সুযোগ পায় এবং বিক্রিয়াও তাড়াতাড়ি ঘটে। এই জন্য হাইড্রোজেন পারঅক্সাইডে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বড় টুকরোর চেয়ে সূক্ষ্ম গুঁড়ো দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেন গ্যাস নির্গত হবে। তার কারণ আমরা জানি যে অনুঘটককে মানে বড় ঢেলার থেকে যদি আমরা সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো করি তাহলে সেখানে ক্ষেত্রফল বেড়ে যায়, তার জন্য কিন্তু বিক্রিয়াটা বেশি হয়। তার জন্য সূক্ষ্ম গুঁড়োর ক্ষেত্রেই অক্সিজেনের বুদবুদটা বেশি বেরোবে, যেহেতু এখানে রাসায়নিক বিক্রিয়াটা বেশি হবে। গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। রায়মার্টিন 242 পাতায় পাবে, গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন এখানে ম্যাগনেসিয়াম ধাতুটা ক্যাথোডে উৎপন্ন হয়। কেমন? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আগে ভেঙে যাওয়াটা তোমাদের দেখাতে হবে, এটা এখানে নেই। MgCl2 ভেঙে যখন যাবে তখন তৈরি হবে Mg2+, তৈরি হবে 2Cl-। নিয়ে ক্যাথোডে বিক্রিয়া লিখবে যে Mg2+ দুটো ইলেকট্রন গ্রহণ করছে, মানে বিজারণ হচ্ছে, নিয়ে ম্যাগনেসিয়াম ধাতু উৎপন্ন হচ্ছে। দুটো ক্লোরিন এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, মানে দুটো ক্লোরিন তৈরি হবে, মানে এটা হচ্ছে জারণ। নিয়ে দুটো ক্লোরিন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে লিখবে। অর্থাৎ এক্ষেত্রে গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ম্যাগনেসিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, এটা কিন্তু লিখে দেবে। ওকে, এরপরে তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার, রায়মার্টিন থেকে লিখতে পারো, টেক্সট থেকে লিখতে পারো, কিন্তু টেক্সটে লিখলে এখানে তোমাদের ওই ভাষাটা একটু চেঞ্জ করতে হবে। তার জন্য আমি এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি খুব সুন্দর করে। তড়িৎ বিশ্লেষণের তিনটি ব্যবহারিক প্রয়োগ এর আগেও পেয়েছি, তার জন্য আমি বলছি না। ধাতু নিষ্কাশন, তড়িৎ লেপন, ধাতু পরিশোধন, তাহলে এই তিনটে লিখবে। ওকে, নেক্সট আমরা তাহলে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন লাইফ সায়েন্সের, দেখো কোন ফসলটি রবি ফসলের উদাহরণ? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা সর্ষে, সেটা শীতকালীন, তাই না, রবি ফসল। পরের পাতায় যাব, উদ্ভিদের গৌণ খাদ্য উপাদান কোনটি? এখানে মলিবডেনাম, বাদবাকিগুলো মুখ্য উপাদান। গোল্ডেন রাইসের মধ্যে ভিটামিন A প্রচুর থাকে। একটি আগাছা নাশকের নাম তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো 201 পাতায় দেওয়া হয়েছে, এই যে 2,4-D, ড্যালোপন, পিক্লোরাম, এগুলো সবই হচ্ছে আগাছা নাশক। কেমন? তাহলে যে কোনো একটা লিখবে, হয়তো তুমি লিখলে 2,4-D। এডস রোগের জন্য দায়ী ভাইরাসটার পুরো নাম, এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে লিখছি না, বেকার সময় নষ্ট করে লাভ নেই। একদম তোমরা এখানে এডসের জন্য দায়ী ভাইরাস হচ্ছে HIV ভাইরাস, পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। কেমন? হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট 3-1, আধুনিক সেচ ব্যবস্থার ড্রিপ ব্যবস্থাটি লেখো। ড্রিপ ব্যবস্থা তোমরা পাবে 201 পাতায়। 201 পাতা বের করো, এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে, আর এমনিতেও 1 নম্বর করে দেওয়া হয়েছে। তাহলে এই ড্রিপ ব্যবস্থা যেটা, এই যে এখানে পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা করে জল পড়ার ব্যবস্থা করা হয়, এটি হলো ড্রিপ পদ্ধতি। ড্রিপ মানে ফোঁটা ফোঁটা, তাই না? আম চাষের জন্য কেমন মাটি দরকার? 207 পাতা বের করো, এখানে কেমন মাটি দরকার সেটা দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন ধরনের মাটিতে আম জন্মায়, তবে নদী অববাহিকার পলিমাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত, এতটুকু লিখবে। নেক্সট, টেবিল ব্রিড বলতে কি বোঝো? লিখবে মুরগির যে সব জাত বা মুরগির যে জাত বছরে অধিক পরিমাণ মাংস উৎপন্ন করে তাদের টেবিল ব্রিড বলে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়, যেমন আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন ইত্যাদি। নেক্সট, ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ লেখো। 157 পাতা বের করো, লিখবে এই যে কাঁপুনি দিয়ে জ্বর আসা। কেমন? কাঁপুনি দিয়ে জ্বর আসে, এই একটা উপসর্গ বলেছে, একটাই লিখবে। ওকে, নেক্সট 4-এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, কার্প কাকে বলে এবং কার্প মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে কোন হরমোন ব্যবহার করা হয়?
চারের একটা 216 পাতা তোমরা ওপেন করো। আচ্ছা, প্রথমে কার্ভটা দেখো। কার্ভ কাকে বলে? 215 পাতায় দেওয়া হয়েছে। এই যে এখান থেকে শুরু করে মিঠে জলে বাস করা থেকে শুরু করে কার্ভ বলে, যেমন রুই কাতলা। এখানে যদি গ্রন্থি বলে তখন তোমরা লিখবে পিটুইটারি গ্রন্থি, কিন্তু এখানে গ্রন্থি বলেনি। হরমোনের ক্ষেত্রে তোমরা লিখবে দুটো হরমোনের নাম, একটা হচ্ছে LH লিউটিনাইজিং হরমোন, আর একটা হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই দুটো হরমোনের নাম তোমরা লিখবে। নেক্সট, রাসায়নিক সার অপেক্ষা জৈব সার ভালো কেন? এটা টেক্সট বুক থেকেই পাবে, খুব সুন্দর করে টেক্সট বুকের মধ্যে 199 পাতায় দেওয়া হয়েছে এবং দারুণ ইম্পর্টেন্ট। কেমন? এখানে রাসায়নিক সার অপেক্ষা মানে রাসায়নিক মানে অজৈব সার, তাহলে অজৈব সার থেকে জৈব সার কেন ভালো, 4টে পয়েন্ট দেওয়া হয়েছে। এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে আধুনিক পদ্ধতিতে মৌমাছি চাষ, এটা 214 পাতা বের করো। 214 পাতায় আধুনিক পদ্ধতিতে মৌমাছি চাষ 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, এটা তোমরা সংক্ষেপে লিখবে। শেষ প্রশ্ন হচ্ছে একটি জলবাহিত রোগের নাম এবং এই রোগটির উপসর্গগুলো লেখো। এটা 157 পাতা যদি আমরা বের করি, 157 পাতা জলবাহিত রোগের মধ্যে কলেরা রোগ জলবাহিত রোগ, তাই না? দূষিত জল থেকে কিন্তু কলেরা রোগ ছড়ায়, তাহলে এটা লিখবে। আর উপসর্গ, এই রোগে আক্রান্ত রোগী বারবারে পাতলা জলের মতো মলত্যাগ করেন, মলের রং চাল ধোয়া জলের মতো হয়, প্রচণ্ড বমি হতে পারে, শরীর থেকে সব জল বেরিয়ে যেতে পারে। কেমন? তাহলে এগুলো, এই জায়গাগুলো তোমাদের উপসর্গ হিসাবে লিখতে হবে। ওকে, তাহলে আজকে আমরা 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। এরপর নেক্সট যখন আমাদের ক্লাস প্রোভাইড হবে তখন আমরা 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাস 8-এর সায়েন্সের বা পরিবেশের প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পাবে, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়েও সেখানে ক্লাস 8-এর সায়েন্সের প্লেলিস্ট, তার পাশাপাশি রাইমার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।